আজকে শোনাবো 4 এপ্রিল 2025-এর ইউপির বিজনোরের আদর্শনগর কলোনি বলে একটা জায়গা, সেখানকার একটা ঘটনা। এই কলোনিতে একটা ছোট্ট ফ্যামিলি থাকতো। হাজব্যান্ডের নাম দীপক কুমার, সে রেলওয়ের কর্মচারী, বয়স হচ্ছে 29 বছর। তার স্ত্রীর নাম হচ্ছে শিবানী, বয়স হচ্ছে 26 বছর। তাদের একটা 6 মাসের ছেলে, তার নাম বৈভব। ঘটনার দিন দুপুরবেলায় শিবানী নিজের শ্বশুরবাড়িতে ফোন করে নিজের দেওরকে। দেওরের নাম মুকুল, আরও একজন দেওর, তার নাম পীয়ূষ। তার হাজব্যান্ডরা 3 ভাই, হাজব্যান্ড হচ্ছে বড়। ফোন কলে সে জানায় শ্বশুরবাড়িতে যে তার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে চেয়ারে বসেছিল, হঠাৎ করে তার বুকে ব্যথা হয়, তারপরে সে চেয়ার থেকে পড়ে যায়। তার মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে। সে নিজের হাজব্যান্ডকে নিয়ে পাশের কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছে, তো তারা যেন চলে আসে। তারপরে সে আশেপাশের প্রতিবেশীদের সাহায্যে তার হাজব্যান্ডকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার চেক করার পরে বলে যে ওনাকে বড় কোনো হসপিটালে নিয়ে যেতে হবে, কারণ সেখানে ছোট স্বাস্থ্যকেন্দ্র বিশেষ সুযোগ সুবিধা নেই। তো তার স্ত্রী খুব কান্নাকাটি করছিল, কোলে ছিল তার 6 মাসের ছেলে। তো তাকে সেখানকার জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার চেক করে বলে যে ভদ্রলোক আর বেঁচে নেই। ততক্ষণে ভদ্রলোক মানে দীপক কুমারের বাড়ির লোকজন এসে হাজির হয়েছে, আর সঙ্গে এসছে তার যে অফিসের কিছু লোকজন, তারাও। এবার বডি নিয়ে বাড়ি যাওয়ার যখন কথাবার্তা চলছে, তখন দীপকের যে কাকা, সেও এসেছিল গ্রাম থেকে। সে বলে যে বডিটাকে গ্রামের বাড়ি মানে মুকুন্দপুর নিয়ে যাওয়ার আগে দীপকের একটা পোস্টমর্টম হওয়ার দরকার আছে। কথাটা শোনা মাত্র তার স্ত্রী কিন্তু খুব জোরে জোরে কাঁদতে থাকে, আর সে বলে যে তার হাজব্যান্ডের কোনোভাবেই সে পোস্টমর্টম হতে দেবে না। কারণ কি, মারা গেছে তার হাজব্যান্ড, আর তার শরীরটা আর কাটাছেঁড়া করতে দেওয়ার তার একদম ইচ্ছা নেই। কিন্তু হসপিটালেরও একটা রুল আছে, পোস্টমর্টম ছাড়া এই ধরনের বডি বাড়ির লোককে দেওয়া হয় না। শিবানীর শত বিরোধিতা সত্ত্বেও পোস্টমর্টমের জন্য বডি নিয়ে চলে যাওয়া হয়। প্রাথমিক রিপোর্টে জানা যায় যে দীপকের শরীরের মধ্যে নেশার কোনো জিনিস ছিল, আর তার শ্বাস রোধ করে তাকে মেরে ফেলা হয়েছে। এই ব্যাপারটা জানার পর মুহূর্তেই কিন্তু তার স্ত্রীকে পুলিশ অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে তার কাছে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সে প্রথমে অন্য নানা রকম গল্প শোনালেও পরের দিকে সে বলতে বাধ্য হয়। দীপকের পাড়া প্রতিবেশী, গ্রামের লোকজন, আত্মীয় স্বজন, বাড়ির লোকজন, অফিসের লোকজন, সবার কাছে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পরে যে ব্যাপারটা সামনে আসে সেটা হলো দীপক খুব মেধাবী একজন ছাত্র ছোটবেলা থেকে। প্রথমে 2021-এ সে সিআরপিএফে চাকরি পায়। মণিপুরে তার পোস্টিং ছিল, সেখানে সে জয়েন করেছিল। তার বাড়ি থেকে অতটা দূরে ভালো লাগছিল না, সে আবার পড়াশোনা শুরু করে। রেলওয়ের পরীক্ষা দেয় 2 বছর পরে। 2023 জুনে সে টেকনিশিয়ানের পদে ইন্ডিয়ান রেলওয়েতে বিজনোরের নাজিবাবাদ স্টেশনে জয়েন করে। তারপর থেকে সে রেলের একজন কর্মচারী। তার গ্রামের একজন প্রতিবেশীর বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। সেই বিয়ে বাড়িতে শিবানী বলে একটা মেয়ে এসেছিল। সেটা ছিল শিবানীর পিসির বাড়ি। সেই বিয়ে বাড়িতে শিবানীর সাথে দীপকের দেখা হয়। দীপকের শিবানীকে দেখেই খুব পছন্দ হয়ে যায়। সেই ব্যাপারটা সে শিবানীকে জানিয়েও ছিল। শিবানীও সম্মতি জানায়। সেই সঙ্গে শিবানী এটাও বলেছিল যে বিয়ের জন্য তার বাড়ির লোকজনের সাথে কথা বলতে হবে। দীপক আর শিবানীর বিয়ে হয়েছিল 17 জানুয়ারি 2024। তারপর থেকে শিবানী নিজের শ্বশুরবাড়িতেই ছিল। কিছু পরে সে প্রেগনেন্ট হয়, তারপরে তার একটা ছেলেও হয়। বর্তমানে ছেলের বয়স 6 মাস। 1 মাস আগেই সে নিজের হাজব্যান্ডের সাথে গ্রামের বাড়ি ছেড়ে, হাজব্যান্ড যেখানে চাকরি করে, বাচ্চাটা একটু বড় হয়েছে, 6 মাসের হয়েছে, তবে সে সেখানে চলে গেছে। হাজব্যান্ডেরও সুবিধা হবে, আর সেও সবসময় শহরে গিয়ে থাকতে চাইছিল হাজব্যান্ডের সাথে। প্রথমে স্টেশনের কাছের রেলওয়ে কোয়ার্টারে তাকে রাখবে বলে নিয়ে যায় দীপক। তার স্ত্রীর ঘরগুলো পছন্দ হয়নি, সেই জন্য একটু দূরেই একটা ফ্ল্যাট ভাড়ায় নিয়ে সেখানে তারা দুজন থাকতে শুরু করে। 1 মাস তারা থাকছিল সেখানে।
তার হাজব্যান্ড সবসময় তাকে সন্দেহ করতে শুরু করে। তার মনে হচ্ছিল তার স্ত্রীর সাথে বাইরের কারোর সাথে একটা সম্পর্ক রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সবসময় মনোমালিন্য লেগেই থাকে। 1 মাসের মধ্যেই তার স্বামী আবার ডিসিশন নেয় যে স্ত্রীকে সেই গ্রামের বাড়িতেই আবার রেখে আসবে। স্ত্রী কিন্তু বিরক্ত হয়েছিল, সে বলেছিল সে কিছুতেই গ্রামের বাড়িতে যাবে না। তো কিন্তু ঘটনার দিন দীপক অফিস থেকে এসেছিল। সকাল থেকে সে জামা কাপড় ইত্যাদি প্যাকিংও করে নিয়েছিল, কারণ সে বলছিল তাকে বাড়ির লোকজনেরা বারবার দীপককে বলছিল যে বাচ্চাটাকে 6 মাস হয়ে গেছে, তার মাথার চুলটা ফেলে দিতে হবে, মানে মুন্ডানের একটা অনুষ্ঠান আছে, সে যেন বাচ্চা আর বউকে নিয়ে চলে আসে। তার বউ কিছুতেই রাজি ছিল না আবারও গ্রামের বাড়িতে যেতে। দীপক তাকে বোঝায় যে সব সময়ের জন্য নয়, বাচ্চার মুন্ডানের জন্য অবশ্যই যেতে হবে। দীপক কিন্তু নিজের জামা কাপড় সমস্ত প্যাকও করে ফেলেছিল। শিবানী সেই ধরনের কিছুই করেনি। শিবানীর মনে হচ্ছিল যে তার হাজব্যান্ড তাকে নিয়ে গিয়ে গ্রামের বাড়িতে আবার রেখে দেবে, সেই জন্য তার যাওয়ার একটুও ইচ্ছা ছিল না। সেই জন্য ঘটনার দিন, মানে যেদিন তার গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল, দীপক অফিস থেকে আসার আগেই তার স্ত্রী 4খানা ঘুমের ট্যাবলেট জোগাড় করে রেখেছিল। দীপক আসতেই সে তাকে চা বানিয়ে দিয়েছিল, চায়ের মধ্যে দিয়ে দিয়েছিল 4টে ট্যাবলেট। সেই চাটা খাওয়ার পরে দীপক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এমন অবস্থায় দীপকের স্ত্রী একটা হাত দিয়ে গলা টিপে স্বামীর শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। একটা হাত দিয়ে এই জন্যে বলছি, দীপকের স্ত্রীর ডান হাতটা কিছু বছর আগে ভেঙে গেছিল। সেই হাতটাতে তেমন একটা জোর ছিল না, কোনো কাজও সে করতে পারতো না। বেশি ব্যবহার করতো নিজের বাঁ হাতটা, আর সেইটা নাকি ব্যবহার করে শুধু একটা হাত দিয়ে সে স্বামীর গলা চেপে ধরে স্বামী মারা গেছিল। কিন্তু পুলিশের মনে হচ্ছে শুধু একা একটা মহিলার পক্ষে আবার বাঁ হাত দিয়ে একটা লোকের শ্বাসরোধ করে এইভাবে মেরে ফেলা সম্ভব নয়। এই ঘটনার সাথে আরও কেউ জড়িয়ে আছে কিনা, বা শিবানীর আরও অন্য কোথাও কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, সেই ব্যাপারটা খতিয়ে দেখছে পুলিশ। শিবানীর ফোনের কল ডিটেল চেক করা হচ্ছে, সিসিটিভিও দেখা হচ্ছে যে এই ঘটনার আগে বা পরে বাড়িতে কেউ এসেছিল কিনা। শিবানী বলেছে তার হাজব্যান্ডের সাথে মনোমালিন্য ছিল, সেই জন্য তার মনে হয় যে তার হাজব্যান্ডকে মেরে ফেললে তার শান্তি। আরও একটা ব্যাপার, তার হাজব্যান্ড একটা রেলে চাকরি করত। শিবানীর এটাও মনে হয়েছে যে তার হাজব্যান্ড মারা গেলে তার খুব একটা প্রবলেম হবে না, কারণ হাজব্যান্ডের অবর্তমানে সে তার চাকরিটা পেয়ে যাবে। আর হাজব্যান্ডের যে জমানো টাকা রয়েছে সরকারি দপ্তরে, সেগুলোও সে খুব অনায়াসেই পেয়ে যাবে। তারপরে সে একটা নতুন জীবন শুরু করবে, কারণ তার হাজব্যান্ড তাকে শাসন করে আর সব সময় সন্দেহ করে। সেই চা খেয়ে তার হাজব্যান্ড যখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, তারপরে তার হাজব্যান্ডের সে শ্বাস রোধ করে মেরে ফেলেছিল। মেরে ফেলার পরে বাচ্চাকে কোলে নিয়ে সে ছাদে চলে যায়। ছাদে গিয়ে মনে মনে একটা প্ল্যানিং করে, আর প্ল্যানিং করার পরেই সে নিজের দেওরকে গ্রামে ফোন কলে জানিয়েছিল যে এই ব্যাপার, তোমরা চলে এসো। তাদেরকে ফোন করার পরে সে নিজের হাজব্যান্ডের অফিসেও ফোন করেছিল, যে অফিস থেকে আসার পরে তিনি বসে চা খাচ্ছিলেন, তারপরে তিনি অজ্ঞান হয়ে চেয়ার থেকে পড়ে গেছিলেন। তারপরে সে ছাদ থেকে নেমে এসে তার হাজব্যান্ডের বডিটাকে নিয়ে তাকে একটা অসুস্থ রুগী দেখাবার জন্য চলে যায় স্বাস্থ্যকেন্দ্রে। এখন শিবানী পুলিশের কাস্টাডিতেই রয়েছে। আগামীতে আরও বোঝা যাবে যে এর পেছনে আরও কারো হাত রয়েছে কিনা, বা এই ঘটনা শুধু একাই শিবানী ঘটিয়েছে কিনা।